ক্লাস আমরা আজকের ক্লাস আমরা শুরু করব। সবাইকে রিকোয়েস্ট থাকবে যে যার যার হেডফোনটা অফ রাখবো, ক্যামেরাটা অফ রাখবো। কাউকে নাম মেনশন করে যদি ডাকা হয় অবশ্যই রেসপন্স করতে হবে, হ্যাঁ। আর হাসান মাহিন, ক্লাসের মাঝামাঝি যে কোনো একটা সময় তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিও, শুরুতে অথবা শেষে না। শুরুতে শেষেও নিতে পারো, বাই চান্স একজন দুজন আউট হয়ে যেতে পারে, বাট কথা হচ্ছে ক্লাস চলাকালীন মাঝামাঝি সময় নিয়ে নেবে। ওকে, ঠিক আছে, আমরা আজকে ক্লাস স্টার্ট করি। আজকে আমরা মূলত আলোচনা করবো আগের ক্লাসের একটু আমরা ছোট করে রিক্যাপ দিই। আগের ক্লাস আমরা কি করেছিলাম? আগের ক্লাস আমরা করেছিলাম যে টার্মিনোলজি, কিছু টার্ম আমরা শিখেছিলাম, কিছু ভাষা আমরা শিখেছিলাম, শব্দ, তাই না? এর মধ্যে ছিল হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্ট, তারপর ছিল হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট, তারপর ছিল ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, তারপর ছিল হচ্ছে প্রিকশন। আজকে আমরা এটারই একটা অ্যাপ্লিকেশন দেখবো। আমাদের একটা কন্টেন্ট, আমরা বিশাল কন্টেন্ট আমরা খুব শর্টকাটে করে ফেলবো, হ্যাঁ। আমরা যেটা করব, আগে আমরা আজকে স্লাইডটার দিকে একটু একটু করে আগাই। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, আজকে তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আজকে আমরা পড়বো হচ্ছে থার্মাল এজেন্টস। থার্মাল এজেন্টস মানে হচ্ছে যেসব এজেন্টস দিয়ে আমরা হিট প্রডিউস করতে পারি, না, যেগুলো হচ্ছে তাপ। থার্মাল মানে হচ্ছে আমরা বুঝি যেগুলো হচ্ছে আমাদের হিট তৈরি করে, তাপ অথবা তাপমাত্রা। আচ্ছা, আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে আমরা সেই জিনিসগুলো কাজ করে যাবো। এগুলো ছাড়া আরো এক্সট্রা অনেক কিছু আসবে স্পেসিফিক টপিক পড়ার জন্য। কিরকম? যেমন থার্মাল এজেন্টসে আমরা গ্রস করে যাব যত প্রকার হিটিং ডিভাইস আছে সবগুলোর কমন কিছু বৈশিষ্ট্য, কমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আমরা করবো। আবার স্পেসিফিক কিছু ডিভাইসে স্পেসিফিক কিছু জিনিস থাকে, ওটা আলাদা করে করবো। মানে আজকের ক্লাসটা যদি তুমি করো মোটামুটি 6টা থেকে 7টা কন্টেন্টের সেম জিনিসগুলো তুমি ধরে ফেলতে পারবে, কমন কনসেপ্টটা তুমি ধরে ফেলতে পারবে। যেমন আইআরআর এর ফিজিওলজিক্যাল ইফেক্ট যা, প্যারাফিন ওয়াক্স এর ফিজিওলজিক্যাল ইফেক্ট অলমোস্ট সেম। একটা দুইটা চেঞ্জ আছে, যেগুলো চেঞ্জ আছে সেগুলো আজকে স্লাইডে নাই, যেগুলো সবগুলোর মধ্যে কমন সেই জিনিসগুলো আমি এখানে রেখেছি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। মানে একটা কমন টপিক করলে অনেকগুলো টপিকের সেম টাইপের অ্যানসার আমরা দিতে পারবো। আর আমাদের যেহেতু পরীক্ষার খাতায় লিখতে হবে সেহেতু আমরা কি করব, যত শর্টকাটে বেশি জিনিস শিখে ফেলা যায় সেটা ট্রাই করব। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ হিট। ফিজিওলজিক্যাল ইফেক্ট বলতে আমরা বুঝি যে আমাদের শরীরের অভ্যন্তরে অথবা লিভিং সেলের মাঝখানে যে ধরনের পরিবর্তন আসে সেটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্ট, রাইট? হিটের একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। দেখতে সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, কারো সমস্যা হলে স্ক্রিন চলে গেলে আমাকে বলবা, মাঝে মাঝে সমস্যা আমি হেল্প করবো। আচ্ছা, ডাইলেটেশন। ডাইলেটেশন কথার অর্থ হচ্ছে এক্সপ্যানশন। ক্লিয়ার? এক্সপ্যানশন মানে কি আমরা পড়েছিলাম ম্যাটেরিয়ালের সাইজ বড় হয় যদি আমরা হিট প্রডিউস করি। যেমন আয়রনে যদি আমরা হিট দিই, আয়রনের যে লেন্থটা বড় হয়। একই রকম ব্লাড ভেসেলের উপরে যদি আমরা হিট দেই, ব্লাড ভেসেল কোনগুলো? ভেসেল হচ্ছে তোমার আর্টারি, ভেইন, এগুলাকে আমরা বলি ব্লাড ভেসেল। শিরা ধমনী আমরা করেছি না? আমরা যদি হিট প্রডিউস করি তাহলে কি হবে? শিরা ধমনীর যে পুরুত্ব আছে, পুরুত্ব বাড়বে অথবা কমবে? বাড়বে অ্যাকচুয়ালি, কারণ হিট দিলে আমরা জানি পুরুত্ব কমে, মানে হচ্ছে তোমার আয়তন বাড়ে, পুরুত্ব কমে। আমরা ফিজিক্সে পড়েছিলাম না? একই রকম আমরা যদি ব্লাড ভেসেলের উপর হিট দিই সেটা ভ্যাসোডাইলেটেশন হবে, মানে হচ্ছে তোমার ব্লাড ভেসেলের ডায়ামিটারটা বড় হবে, সাইজ বড় হবে না, ডায়ামিটার মানে ভিতরের প্রশস্ততা বড় হবে। দেখো কি লেখা, হিট ইনক্রিজেস দ্য ডায়ামিটার অফ ব্লাড ভেসেল, দ্য প্রসেস অফ ইনক্রিজিং ব্লাড ভেসেল ডায়ামিটার ইজ নোন অ্যাজ ভ্যাসোডাইলেটেশন। তো তোমাকে আমি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারি যে ভ্যাসোডাইলেটেশন কি জিনিস, তখন তোমাকে বলতে হবে এই সংজ্ঞাটা। রিসার্চ সবাইকে দিয়ে দিব, সবাই পাবে, সমস্যা নেই। সেকেন্ড যে জিনিসটা হয় হিট দেওয়ার কারণে, সেটা হচ্ছে ব্লাডের ভিসকোসিটি অথবা ঘনত্ব কমে যায়। ক্লিয়ার? যেহেতু আয়তন বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব এমনিতেও কমে আসে। তো আমরা ফিজিক্সের সাথে অনেক মিল পাচ্ছি। তোমার ব্লাডের যদি ঘনত্ব কমে যায়, ব্লাড যদি পাতলা হয়ে যায়, পাতলা ব্লাড বেশি পরিমাণ তাড়াতাড়ি পাস করবে। উদাহরণস্বরূপ করি, তোমরা যদি রুয়াবজা খেয়ে থাকো, রুয়াবজা বোতল থেকে ঢালার পর যদি
দেখো সেটা অনেক পুরু থাকে, অনেক মোটা থাকে। যখন এটার মধ্যে পানি মেশাও দেখবা যে বোতলে, একটা বোতলে পানি মেশানো রুয়াবজা, এটা ঢালা যতটা সহজ, একদম রুয়াবজা ঢালা অনেক কঠিন, তাই না? একই রকম ব্লাডের যখন ঘনত্ব বেশি থাকবে, এটা পাস করতে সময় বেশি লাগবে। হিট দেওয়ার কারণে কি হবে, ঘনত্বটা কমে যাবে, বেশি পরিমাণ ব্লাড পাস করতে আমরা, মানে বেশি পরিমাণ ব্লাড পাস করবে। সো মোর ভিসকোসিটি মোর ফ্লো, ভুল লিখেছি এখানে, মোর ভিসকোসিটি না, লেস ভিসকোসিটি হবে, মোর ফ্লো হবে। আমি কারেক্ট করে নিই, হবে হচ্ছে লেস ভিসকোসিটি মোর ফ্লো। সরি, এটা আমার মিস্টেক ছিল। ক্লিয়ার? এই দুইটা কনসেপ্টে কারো কোনো প্রবলেম আছে? একটা হচ্ছে ভ্যাসোডাইলেটেশন, ব্লাড ভেসেল ডায়ামিটার বড় হওয়া, আর একটা হচ্ছে ব্লাডের ঘনত্ব কমে যাওয়া, মানে ডিক্রিজ দ্য ভিসকোসিটি অফ ব্লাড। এই দুইটাতে কারো প্রবলেম আছে? Good. এই দুইটা আমরা গুরুত্ব সহকারে বললাম এই কারণে, কারণ বাকি যতগুলো আছে সব হচ্ছে এই দুইটা রিলেটেড। কিরকম? থার্ড পয়েন্টে গেলে বুঝবো। ইনক্রিজ ব্লাড ফ্লো, দেখো কি লেখা, ডিউ টু ভ্যাসোডাইলেটেশন এন্ড রিডিউস ভিসকোসিটি অফ ব্লাড, blood tends to pass through the blood vessel more quickly. প্রথম আমরা পয়েন্টে বলেছিলাম যে ব্লাড ভেসেলের ডায়ামিটারটা বড় হয়, মানে বেশি পরিমাণ ব্লাড পাস করার জন্য, আর দ্বিতীয় করেছিলাম ব্লাডের ঘনত্ব কমে যায় বেশি পরিমাণ ব্লাড পাস করার জন্য। সো একটা জিনিস অনেক মোটা, মানে একটা পাইপ অনেক মোটা, আর যে জিনিসটা যাচ্ছে তরলটা হচ্ছে অনেক পাতলা, সো বেশি পরিমাণ ব্লাড পাস করাটাই তো স্বাভাবিক, তাই না? আবারও বলি, যেহেতু ব্লাড ভেসেলটা মোটা হয়েছে আগের চাইতে এবং ব্লাডের ঘনত্ব কমে আসছে, পাতলা হয়েছে, তো বেশি পরিমাণ ব্লাড পাস করবে, রাইট? এটা বুঝতে কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করো, নো প্রবলেম। পরের পয়েন্ট হচ্ছে ইনক্রিজ মেটাবলিজম। ইনক্রিজ মেটাবলিজম কি? মেটাবলিজম কি আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি? আমার ক্যামেরা অফ, পরিপাক। জাস্ট আ মোমেন্ট, আমি আমার ক্যামেরাটা অন করে দিই, মাঝে মাঝে আই কন্টাক্ট থাকা জরুরি, বোরিং লাগবে না তাহলে। মেটাবলিজম হচ্ছে আমরা যে জিনিসগুলা নেই অথবা খাই, ওই নিউট্রিয়েন্টস গুলা কি হয় শরীরের মধ্যে যায়, শরীর কি করে সেটাকে প্রসেসিং করে, প্রসেসিং করে ওই খাবারটাকে তোমার এনার্জিতে রূপান্তরিত করে, এটিপিতে রূপান্তরিত করে, তাই না? এই প্রসেসটাকে আমরা বলি মেটাবলিজম। ডেফিনিশন বলি নাই, বোঝানোর জন্য বললাম। তো কি হবে, তোমার শরীরে যদি ব্লাড বেশি পাস করে, তো স্বভাবতই তোমার শরীরে নিউট্রিশন বেশি পৌঁছাবে, রাইট? যেখানে নিউট্রিশন বেশি পৌঁছাবে সেখানে কি হবে, তোমার বেশি পরিমাণে এটিপি প্রডিউস হবে, রান্না বান্না বেশি হবে। সো বলা যায় যত বেশি ব্লাড ফ্লো বাড়বে তত বেশি পরিমাণ মেটাবলিজম হবে, মানে হিট দিলে মেটাবলিজম এই কারণে বাড়ে। কারো কোনো কোশ্চেন আছে এটাতে? না, নেই। গুড। থাকলে সাথে সাথে স্লাইড থাকাকালীন জিজ্ঞেস করে নেওয়া ভালো, হ্যাঁ? পরবর্তী স্লাইডে যাই। রাইজ ইন টেম্পারেচার, মানে যত কিছু বলেছি সব তো তোমার ব্লাড ভেসেল রিলেটেড, ব্লাড ফ্লো রিলেটেড, এটিপি রিলেটেড। যেহেতু বললাম মেটাবলিজম বেড়েছে শরীরে, তাই না? বেশি পরিমাণে এটিপি প্রডিউস হচ্ছে, মানে রান্না বান্না বেশি হচ্ছে। আমরা জানি প্রতি এটিপি থেকে তোমার বিশাল পরিমাণে এনার্জি রিলিজ হয়, শরীরের মধ্যে এনার্জি প্রডিউস হয়। আর আমাদের শরীরে এনার্জির একক হচ্ছে, আমরা মেজারমেন্ট করি হচ্ছে ক্যালোরিতে, তাই না? ক্যালোরিতে কি না, এটা জানো তো, যে কত ক্যালোরি বলে না, আমরা কত ক্যালোরি এক্সারসাইজ করলে, মানে কত ক্যালোরি বার্ন করলে আমরা 1 কেজি ফ্যাট কমবে, এরকম হিসাব করে না মানুষ, যে এত ক্যালোরি আজকে বার্ন করেছি। তো তোমার টেম্পারেচারের একক হচ্ছে, আমরা এখানে ক্যালোরি ব্যবহার করি শরীরের জন্য। তো যত পরিমাণ তোমার ক্যালোরি বাড়বে শরীরের টেম্পারেচার তত বেশি বৃদ্ধি পাবে। আর সর্বশেষে আছে নার্ভ স্টিমুলেশন, এটা অন্যগুলোর সাথে রিলেটেড না, এটা হচ্ছে সেপারেট একটা টপিক। এটাতে কি হয়, তোমার ব্লাড ভেসেলের, তোমার শরীরের উপরে, স্কিনের উপরে থাকে তোমার যে হিটের অনুভূতি নেওয়ার জন্য একটা জিনিস থাকে, রিসেপ্টর বলি আমরা এগুলোকে, যাদের কাজ সিগন্যাল রিসিভ করা, তাই না? এটা হচ্ছে তোমার মোবাইল ডিভাইসের মতো। মোবাইল ডিভাইসটা কি করে, তোমার টাওয়ার থেকে আসা সিগন্যালটা রিসিভ করে। সো নার্ভের কাজ কি, রিসেপ্টরের কাজ কি, ওইরকম কোন একটা স্টিমুলাস ধরে নার্ভকে বুঝতে দেওয়া যে বাবা তোমার এই স্টিমুলাসটা আসছে, এই কাজটা হচ্ছে রিসেপ্টরের। সো যখন আমরা হিট দিব তখন থার্মাল রিসেপ্টর গুলো খুব বেশি ইরিটেট হবে। থার্মাল রিসেপ্টর গুলো কি করবে, নার্ভ কন্ডাকশনকে বাড়িয়ে দিবে এবং নার্ভাস সিস্টেমকে, নার্ভকে বলবে যে বাবা অনেক হিট আসতেছে, তুমি এই সেন্সেশনটা ব্রেনকে দাও। সো এগুলোর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, এই দুইটার মধ্যে আমি আবার রিকেপ করবো, নো প্রবলেম। এই দুইটাতে কোনো প্রবলেম আছে কি? স্যার রাইজ ইন টেম্পারেচার একটু আরেকবার বললে ভালো হতো। শিওর। আমি বলেছি কি, তোমার যখন হচ্ছে
কি হয়, এটিপি প্রডিউস বেশি হয়, মেটাবলিজমটা বাড়ে। এই পয়েন্ট আমরা বুঝতে পেরেছি না, যে বেশি ব্লাড আসছে, বেশি নিউট্রিশন আসছে, তো শরীর কি করবে, বেশি পরিমাণ এনার্জি প্রডিউস করবে, তাই না? আর আমরা জানি আমরা সবাদ শাসন অবাধ শাসন করেছিলাম না, জি স্যার। কি হয় প্রতিটা স্টেজের শেষে কি হয়, একটা পরিমাণ এটিপি তৈরি হয়। এটিপি ভাঙলে প্রচুর পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, আমরা এটা জানি কিনা? জি স্যার। সো কি হলো, শরীরের মেটাবলিজম যখন বাড়লো, এটিপি প্রডিউস হবে, আর এটিপি প্রডিউস হলে টেম্পারেচার বাড়বে শরীরে। কারণ কি, ওই যে টেম্পারেচার রিলিজ হয় এটা শরীরের মধ্যে থাকবে না, এই কারণে শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম। ওকে, আমরা পরের স্লাইডে যাই। ইনক্রিজ কোলাজেন টিস্যু এক্সটেনসিবিলিটি। কোলাজেন টিস্যু কি জিনিস, এটা আমরা শর্টকাটে জেনে নিতে চাই। তার আগে আমরা জানি যে তোমাদের কাছে কোনো আইডিয়া আছে কিনা, হোয়াট ইজ কোলাজেন টিস্যু অর কোলাজেন ফাইবার? কেউ বলতে পারবে? বললো ট্রাই করতে পারো, নো প্রবলেম। আচ্ছা আমি বলি, কোলাজেন ফাইবার কি, আমাদের শরীর হচ্ছে মাসল ফাইবার দিয়ে গঠিত, তাই রাইট? মাসল কি দিয়ে গঠিত? ফাইবার দিয়ে গঠিত। ফাইবার আমরা কোথায় পাই? ফাইবার আমরা পাই হচ্ছে, তোমরা যখন মাংস খাবে দেখবো মাংসের একটা অংশ কিন্তু দাঁতে বেজে থাকে, তাই না? এগুলো হচ্ছে ফাইবার। এরকম অনেক ধরনের ফাইবার বডিতে আছে, এরকম একটা ফাইবারকে আমরা বলি হচ্ছে কোলাজেন ফাইবার, তাই না? কোলাজেন ফাইবারটা থাকে তোমার মাসলের উপরে। এর উপর ভিত্তি করে যখন আমরা স্ট্রেচ করি অথবা জিনিসটাকে টান টান করি, তখন কি হয়, ফাইবারের ডায়ামিটার বাড়ে। বাট আমরা যদি স্ট্রেচ না করে শুধুমাত্র হিট দিই, তাও কি হবে, ফাইবারের ডায়ামিটারটা বাড়বে। কোলাজেন টিস্যু জমা হয় কোথায়? মূলত তোমার যদি কোনো ঘা হয় অথবা কোনো ক্ষত থাকে, সেটা যখন ঠিক হয়ে যায় দেখবা এর মধ্যে কোলাজেন ফাইবার জমা হয়, যে কারণে কোলাজেন ফাইবার গুলা জিনিসটাকে আস্তে আস্তে প্রলেপ দিতে দিতে ঠিক করে। আমরা যখন হিট দিব, কোলাজেন ফাইবারের কি হবে, লেন্থটা বড় হবে। কারো কোনো কোশ্চেন? ওকে, পরের পয়েন্ট হচ্ছে বার্ন। সো বোঝা যাচ্ছে বেশি পরিমাণ হিট দিলে বার্ন হবে। আশা করি এটা কাউকে বোঝানোর দরকার নেই যে আমরা যদি গরম করতে যাই, গরম করতে করতে একসময় জিনিসটা পুড়ে যায়। দেখি আর কিছু আছে কিনা, না আর কিছু নেই। তো আমরা একবার রিপিট করি। শুরুতে কি হয়, হিট দিলে ভ্যাসোডাইলেটেশন হয়, ভ্যাসোডাইলেটেশন হলে ব্লাডের ডায়ামিটারটা বেড়ে যায়। পরে কি হয়, তোমার ব্লাড যেটা, ব্লাডের ভিসকোসিটি অথবা ঘনত্ব যেটা, সেটা হিট দিলে কমে যায়। পরের পয়েন্ট, যেহেতু ব্লাডের ডায়ামিটার বড়, ভেসেলের ডায়ামিটার বড় এবং ব্লাডের ভিসকোসিটি কম, সেহেতু কি হবে, ব্লাড ফ্লোটা বেশি হবে। পরের পয়েন্ট, যেহেতু ব্লাড ফ্লো বেশি হচ্ছে, সেহেতু কি হবে, শরীরের মধ্যে এটিপি বেশি পরিমাণ প্রডিউস হবে, শরীরে বেশি পরিমাণ মেটাবলিজম হবে। আর বেশি পরিমাণ মেটাবলিজম যদি হয়, শরীরের টেম্পারেচারটা আরো বেড়ে যাবে। সো এই পর্যন্ত একটা সিরিয়াল, একটা সিকোয়েন্স ফলো করে। পরের পয়েন্ট কয়েকটা এক্সট্রা, এটা হচ্ছে নার্ভ স্টিমুলেশন করে। আমার শরীরের থার্মাল রিসেপ্টর বলবে যে আমার শরীর হিট পাচ্ছে, সো নার্ভকে একটা স্টিমুলেন্স দেয়। পরের পয়েন্ট হচ্ছে কোলাজেন টিস্যু যেগুলো থাকে শরীরে, সেগুলোর লেন্থ বাড়ে। আর সর্বশেষে আমরা বলবো বার্ন। একটু কঠিন লাগতে পারে, একটু টাফ লাগতে পারে নতুনদের জন্য, পুরাতন জন্য হচ্ছে আশা করি মুখস্থ হয়ে গেছে এতদিনে। তারপর আমি রিক্যাপ শুনবো একজন দুজনের কাছ থেকে। কে বলতে চাও? বর্ষণ খান আছো? জি স্যার। একটু কষ্ট করে রিপিট করবো আমাদের সবার জন্য, আমরা একটু শুনতে চাই তোমার কাছ থেকে যে ফিজিওলজিক্যাল ইফেক্ট কি কি থাকে হিটের। স্যার, ফিজিওলজিক্যাল ইফেক্ট বলতে প্রথমে হিট দেওয়ার ফলে ভ্যাসোডাইলেশন হয়, ফলে ভ্যাসোডাইলেশন ঠিক আছে, ভ্যাসোডাইলেটেশন। একই জিনিস, আমি ভুল ধরবো না এটাতে কোনো। জি স্যার। তারপর ভ্যাসোডাইলেটেশনের ফলে ব্লাড ভেসেল গুলা প্রসারিত হয়। তারপর হচ্ছে স্যার ব্লাডের ভিসকোসিটি বা ঘনত্ব কমে যায়। আর পরে হচ্ছে ইনক্রিজ ব্লাড ফ্লো হয়, মানে যেহেতু ভ্যাসোডাইলেটেশন হয় আর ভিসকোসিটি যেহেতু কমে যায়, তাই ব্লাড ফ্লোটাও বেড়ে যায়। তারপর মেটাবলিজম বাড়ে, আর হচ্ছে টেম্পারেচার বাড়ে স্যার। মেটাবলিজমটা কেন বাড়ে একটু বলো শুরু করে। স্যার, যেহেতু মানে ব্লাড ফ্লো বাড়ে, তাই ব্লাডের সাপ্লাইটা বেশি হয়, সেলগুলা বেশি নিউট্রিশন পায়, তাই মানে বেশি পরিমাণে মেটাবলিজম হয়। তারপর মেটাবলিজম বেড়ে গেলে কি হয়?
মেটাবলিজম বেড়ে গেলে স্যার এটিপি প্রডিউসটা বেশি হয় আর বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়, তার ফলে স্যার টিস্যুর টেম্পারেচার বৃদ্ধি পায়। আচ্ছা, পরের পয়েন্ট কি? আর কি থাকে? তারপরে স্যার তারপর নার্ভ স্টিমুলেশন বৃদ্ধি পায়। কেন মানে হয় একটু বলেন। স্যার হিট দেওয়ার ফলে স্যার মানে স্কিনে যে থার্মাল রিসেপ্টর গুলো আছে এগুলা স্যার মানে তাপ গ্রহণ করে, ফলে এগুলাতে নার্ভ স্টিমুলেশন হয়, ভেরি গুড। নার্ভ স্টিমুলেশন বৃদ্ধি পায়। তারপর স্যার কোলাজেন টিস্যু এক্সটেন্সিবিলিটি হয়, এটা মানে হিট দেওয়ার ফলে কোলাজেন টিস্যু গুলা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তার ফলে স্ট্রেচিং ইফেক্টটা বৃদ্ধি পায়। আর সর্বশেষে আর সবার শেষে বার্ন হয়, মানে যদি বেশি পরিমাণে হিট দেওয়া হয় তাহলে টিস্যু বার্ন হতে পারে। ভেরি গুড। আজকে আমরা বেশি দূর যাব না, আমরা দুইটা কন্টেন্ট করব এই সবগুলোর মধ্যে থেকে, শুরু থেকে যা দেখলাম। সো আমরা কি করব, যতটুকু করবো সবার মাথায় যাতে থাকে। ধন্যবাদ বসুন খান। আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। আমরা এই ক্লাসে এই জিনিসটা পুরোটা মাথায় নিয়ে যাবো। হ্যাঁ, একটা জিনিস, পরীক্ষায় আসলে অবশ্যই জিনিসগুলো ডিটেইল লিখতে হবে। আমি যা লিখেছি এইখানে, এগুলো হচ্ছে তোমার টিচিং ম্যাটেরিয়াল, মানে আমি তোমাকে বোঝানোর জন্য, পড়ানোর জন্য লিখেছি। তুমি যে পরীক্ষার খাতায় জাস্ট এতটুকু লেখা হবে না, তুমি চেষ্টা করবে আর একটু ডিটেইল লিখতে। ডিটেইল কোথেকে পাবো? আমরা তোমাদের একটা বই দিয়েছি, নতুন যারা আসছো তারা পুরাতনদের কাছ থেকে বইটা নিয়ে নেবে, ফিজিক্যাল এজেন্টস এন্ড রিহ্যাবিলিটেশন। এখানে দেখবা হচ্ছে তোমার এই পয়েন্টগুলো একটু বিশদ বর্ণনা করে দেওয়া। আর আমি চাইবো তোমার খাতায় যাতে কিছুটা ইউনিক লেখা হয়, ঠিক আছে? মানে এই অ্যান্সার যারা সবাই লিখে যাবে সবাই মার্ক পাবা, নো ডোন্ট ওয়ারি। বাট যারা ভালো লিখবে তাদের ভালো মার্ক দিব। আমি চেষ্টা করবো কোনো মার্ক হাতে না রাখতে, সব মার্ক দিয়ে দিতে। তো তোমরা কি করবা, এই রিসোর্স গুলা জাস্ট গাইডলাইন হিসেবে ব্যবহার করবা, বাট এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার না। আর সবসময় ইন্ডিকেশন, ফিজিওলজিক্যাল এফেক্ট যাই আসুক না কেন, পয়েন্ট লেখার পরে একটা লাইনে যে আমি যেভাবে লিখেছি লিখে দাও ভালো, যে কি কারণে হয়, তাহলে কি হয়, একটা পজিটিভ ইমপ্রেশন হয়। ঠিক আছে, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। তৌহিদ রহমান আছো? তৌহিদ আছো? ভাই জান্নাতুল আছো? জান্নাতুল? জান্নাতুল জি নাই না? স্যার, জি স্যার, না স্যার আমি আসি, মানে জি আচ্ছা স্যার আমি আসি। আচ্ছা, জান্নাতুল বর্ণনা করতে পারবে প্লিজ, যে কি কি স্যার হয়? আমি try করবো, হুম, স্যার ট্রাই করবো বর্ণনা হ্যাঁ বলো করার। বলো, ডোন্ট ওয়ারি, ট্রাই করো। কি হয় স্যার হিট দেওয়ার কারণে? স্যার প্রথমে হিট বাড়ানোর কারণে আমাদের যে ব্লাড ভেসেল থাকে এটার উপর হিট দিলে এটার মানে প্রশস্ততা বেড়ে যায়। মানে হচ্ছে ডায়ামিটার বাড়ে না? আমরা ইংলিশ ইউজ করি, হ্যাঁ, দেখে বলো, সমস্যা নেই। জি স্যার, মানে ডায়ামিটারটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে এর মধ্যে আবার ব্লাডের যে ঘনত্ব এটা কমে যায়, যার ফলে রিডিউস হয় ব্লাড, যার ফলে অনেক তাড়াতাড়ি ফ্লো হয় ব্লাডটা, মানে ইনক্রিজ ব্লাড ফ্লো। ঘনত্বটা কমে যাওয়ার ফলে ব্লাডটা তাড়াতাড়ি ফ্লো হয়, আর ব্লাড তাড়াতাড়ি ফ্লো হওয়ার পরে ইনক্রিজ মেটাবলিজম, মানে আমাদের শরীরের যে কার্যক্রম সেটা বেড়ে যায়। কেন এটা বেড়ে যায়? তাড়াতাড়ি ভালো হয়। সেল, জি স্যার, হিট দেওয়ার কেন হয় ফলে। মানে ওই বলবা যে হচ্ছে ওই যে নিউট্রিশন, একটা পয়েন্ট আছে না, যে তোমার নিউট্রিশন বেড়ে যায়। জি জি স্যার, সেল নিউট্রিশনটা রিসিভ করতে পারে, যার ফলে আমাদের ভিতরে মেটাবলিজমটা বৃদ্ধি পায়। মেটাবলিজম বাড়লে কি হয়? মেটাবলিজম বাড়লে স্যার আমাদের শরীরের মধ্যে বেশি পরিমাণ এটিপি ভাঙতে পারে, বেশি পরিমাণ শক্তি পায়, ইন রাইজ ইন টেম্পারেচার, আমাদের টেম্পারেচার বৃদ্ধি পায়। আচ্ছা, পরের পয়েন্ট কি? নার্ভ স্টিমুলেশন, মানে নার্ভকে কিভাবে স্টিমুলেট করে? স্যার এটা আমরা হিট দেওয়ার ফলে আমাদের স্কিনের মধ্যে যেই থার্মাল রিসেপ্টর থাকে, থার্মাল রিসেপ্টর থাকে, রিসেপ্টর, হ্যাঁ এগুলোকে আমরা বলি রিসেপ্টর। রিসেপ্টরটা থাকে স্যার, ওটা স্কিনের ভিতরে ওটা বৃদ্ধি পায়, নার্ভ সিস্টেম গুলো ইনক্রিজ হয়, ওগুলা। ঠিক আছে, কোলাজেন টিস্যু সম্পর্কে কি জানলা বলো শুনি। কোলাজেন টিস্যু কি হয়? কোলাজেন টিস্যু স্যার এটা একটা ফাইবারের মতো, এটা মাসেলের উপর থাকে, এটার উপরে হিট দেওয়ার ফলে এটা বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ক্ষত স্থানে ফাইবার, এই
কোলান টিস্যুটা থাকে, যার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় হিট দেওয়ার ফলে। আর আচ্ছা, আর বার্ন? আমরা অতিরিক্ত পরিমাণে হিট দিলে আমাদের সেলগুলা ব্রাউন হতে বার্ন হয়। থ্যাংক ইউ, খুব ভালো চেষ্টা করেছো জান্নাতুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো অ্যান্সার শুনবো তোমার কাছ থেকে পরবর্তীতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, সো কারো কোনো সমস্যা যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারো পরবর্তীতেও, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই সবগুলা কিন্তু আমি তোমাদের যতটুকু বলেছি আমি অল্প অল্প করে বলেছি সবগুলো সম্পর্কে, আমি ডিটেল বলিনি, মেডিকেল টার্মিনোলজি বাড়িয়ে তোমাদের মাথাটাকে ড্যাম করে দিইনি। আমি খুব কম নতুন জিনিস আনার চেষ্টা করেছি যাতে তোমরা সিকোয়েন্স অনুযায়ী কঠিন দিকে যেতে পারো, মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন ভাবে যাতে আমরা এগাতে পারি। এই জন্য এই স্লাইডে, শুরুর দিকে সবগুলো স্লাইডে একদম সহজ করে তৈরি করা হয়েছে। এগুলো অনেক কিছু দেখবো মেডিকেল ডিকশনারির সাথে একদম হুবহু সেম লেখা নাই, বাট ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্টের বোঝার জন্য এটা একদম পারফেক্ট। ওকে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, কি লেখা? থেরাপিউটিক ইফেক্ট, ফিজিওলজিক্যাল ইফেক্টের পরে আমরা জানি আসবে থেরাপিউটিক ইফেক্ট, তাই না? বাট আমরা আজকে থেরাপিউটিক ইফেক্ট করবো না, আমরা আজকে শিখবো হচ্ছে ইন্ডিকেশন সম্পর্কে। সো ইন্ডিকেশন কি জিনিস কে বলতে পারবে আমাকে? সাবরিনা, তিনে আছো? জি স্যার, ইন্ডিকেশন কি জিনিস? যেসব থেরাপি দিব সেগুলোই হচ্ছে ইন্ডিকেশন। যেমন আমাদের ব্যথা হয় তাই আমরা থেরাপি দেই, তো ব্যথাটা হচ্ছে ইন্ডিকেশন। Good. মানে হচ্ছে যেসব কন্ডিশনের জন্য আমরা ট্রিটমেন্ট করব সেগুলোকে আমরা বলি ইন্ডিকেশন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা আজকে কয়েকটা ইন্ডিকেশনের নাম শুনবো, যে ইন্ডিকেশন কারা কারা, ঠিক আছে, এবং কোনটা কি আমরা এতটুকু জেনে আজকে ক্লাস শেষ করে দেব। যারা পুরাতন তাদের মধ্যেও এই জিনিসটা সবার ক্লিয়ার হয়নি। আমি একবার ভাইবা নিয়েছিলাম তোমাদের, আমার মনে আছে, সেখানে অনেকেই জিনিসগুলো হচ্ছে গুলিয়ে ফেলেছে। গুলিয়ে ফেলা যাবে না, হ্যাঁ, এগুলা তোমার বেসলাইন, তোমার ফাউন্ডেশন, এগুলো এক থাকতে হবে। ওকে, ইন্ডিকেশন কি জিনিস একবার আমরা পড়ে দেখি। We already know the indication is the condition of disease in which we apply treatment. মানে হচ্ছে সেসব ডিজিজ অথবা কন্ডিশন যেগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকি তাদেরকে ইন্ডিকেশন বলে। অনেকবার পড়ে গেছি, আমাদের মাথায় ঢুকে গেছে জিনিসটা। আচ্ছা, সো ইন্ডিকেশন কি কি? প্রথম ইন্ডিকেশন হচ্ছে পেইন, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মাসল স্পাজম, মাসল স্পাজম, স্প্যাজমও বলে, ওই একই জিনিস। পরের কথা হচ্ছে জয়েন্ট স্টিফনেস, নামগুলো আমরা শিখি নতুন। পরেরটা হচ্ছে স্কার ফরমেশন, আর সর্বশেষে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এবার আমরা একটু কঠিন জিনিসে যাচ্ছি, তাই না? আবার বলি আমরা, পেইন, মাসল স্পাজম, জয়েন্ট স্টিফনেস, স্কার ফরমেশন, ক্রনিক ইনফ্লামেশন। কারো কোনো উচ্চারণের সমস্যা থাকলে বলতে পারো। আছে কারো কোনো প্রবলেম? নতুন পুরাতন সবাই? তাহলে এখন জানি যে মাসল স্পাজম এটা কি জিনিস, জয়েন্ট স্টিফনেস এটা কি জিনিস, স্কার ফরমেশন, ক্রনিক ইনফ্লামেশন, এগুলো তো আমি জীবনেও শুনিনি। সো আমরা এগুলো সম্পর্কে একটু জিনিস একটু একটু করে জানবো, অল্প করে। প্রতিটা আলাদা টপিক, বাট তোমাদের একদম সংক্ষেপে বোঝাচ্ছি। পরবর্তীতে আরো ডিটেল পেলে মনে করতে পারো স্যার ভুল হইতেই পারে, সমস্যা নেই। বাট তোমাদের এখন যেটা জানা দরকার, কালারটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হবে। লাইটটা বের করবো একটু, সমস্যা নেই। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখতে সমস্যা হচ্ছে না তো আশা করি? নো স্যার। আচ্ছা, আমরা এখন জানবো যে মাসল স্পাজম কি জিনিস, জয়েন্ট স্টিফনেস কি জিনিস, স্কার ফরমেশন কি জিনিস, ইনফ্লামেশন কি জিনিস। প্রথম কাজ একটু রিডিং করে যাই, দেখি কোনটার কোনো সেন্স আসে কিনা। মাসল স্পাজম, ইনভলান্টারি পার্শিয়াল কন্ট্রাকশন অফ মাসল। কন্ট্রাকশন মানে কি? সংকোচন। সংকোচনের কারণে আমাদের পেশিগুলা হচ্ছে ভাঁজ হয় অথবা সোজা হয় অথবা মুভমেন্ট গুলা হয় না। দেখবা বডি বিল্ডাররা কি করে, এই যে হাতের আর্মস দেখায়, তাই না? তারা কি করে, হাতটাকে ফ্লেক্স করে, মানে হচ্ছে ভাঁজ করে। এই ভাঁজ করার কারণে কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলে কি হয়, মাসলটা ফুলে যায়। আচ্ছা, ইনভলান্টারি পার্শিয়াল কন্ট্রাকশন অফ মাসল, এই যে ফুলে যাওয়াটা, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, পেশির সংকোচনটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে এটাকে বলবো আমরা মাসল স্পাজম। আরো সহজ করে উদাহরণ দিই, তুমি যদি জার্নিতে যাও, 2 দিনের জার্নি, প্রতিদিন যদি 12 ঘন্টা করে ট্রাভেল করো, দেখবা তোমার পিঠ শক্ত হয়ে গেছে।
অথবা পা দেখবা খুব শক্ত হয়ে গেছে, পায়ের গোড়ালি হয়েছে কিনা, সবারই তো হওয়ার কথা একটু না একটু, বেশিক্ষণ বসে থাকলে, লম্বা টাইম ক্লাস করলে, অথবা দেখবা অনেকক্ষণ যদি তুমি মোবাইল ইউজ করো, যখন ঘাড় উঁচু করবা তখন দেখবা ঘাড়ের পিছনে শক্ত হয়ে গেছে, মানে বেশি সময় ঘন্টার উপরে। খেয়াল করেছো কি? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা বলি মাসল স্পাজম। এটা নরমালি ছেড়ে দেয়, বাট কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এটা অনেকদিন থেকে যায়। যখন বেশি দিন থাকে তখন আমরা ট্রিটমেন্ট করি, বাট এমনিতে থাকাটাও স্বাভাবিক, মাসল স্পাজম সবারই থাকে। সো মাসল স্পাজম আমরা চিনতে পারলাম, রাইট? নতুন যারা আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। নাই না? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে জয়েন্ট স্টিফনেস। মনে রাখবা, স্পাজম হয় মাসলে, স্টিফনেস হয় জয়েন্টে। কি বললাম? স্পাজম কোথায় হয়? মাসল আর স্টিফনেস কোথায় হয়? জয়েন্ট। জয়েন্ট। কেউ কিন্তু মাসলের স্টিফনেস লিখো না, তাহলে কিন্তু একদম পুরো কোশ্চেন কেটে দিব। এটা খুবই মারাত্মক ভুল, এবং এই ভুলগুলোর জন্য আমাদের নিয়ে মজা নিবে অনেকে। সো শুরু থেকে আমরা এই ভুলগুলো করবো না। আচ্ছা, জয়েন্ট স্টিফনেস কি আমরা একবার পড়ে যাই আগের মতো। ডিফিকাল্টিস অফ জয়েন্ট মুভমেন্ট আফটার লং পিরিয়ড অফ অ্যাক্টিভিটি। আবার বলি, ডিফিকাল্টিস অফ জয়েন্ট মুভমেন্ট আফটার লং পিরিয়ড অফ অ্যাক্টিভিটি অথবা ইনঅ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভিটি আমরা অ্যাড করে দিই এটার সাথে, অথবা ইনঅ্যাক্টিভিটি। কেন বললাম? কারণ আমি উদাহরণটার জন্য ইনঅ্যাক্টিভিটি ইউজ করব। আচ্ছা, জয়েন্ট স্টিফনেস কি? মনে করো তোমার ফ্রেন্ড তোমাকে তার সাইকেলটা তোমাকে দিয়েছে, তুমি অনেকক্ষণ যাবত সাইকেল চালালাম। সাইকেল চালানোর পরে কি হবে দেখবা, তোমার পা পুরোটা ভাঁজ করতে ইচ্ছা করে না, অথবা তোমার একদম ফ্লোরে বসতে ইচ্ছা করে না, অথবা চেয়ারে বসতে ইচ্ছা করছে না। হয়েছে না এরকম? অথবা তুমি 6 তলা 7 তলা সিঁড়ি বেয়ে উঠলা, ওঠার পরে দেখবা তোমার মানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না, তোমার বসতে ইচ্ছা করতেছে। এটাকে আমরা বলি হচ্ছে স্টিফনেস। আবার অনেকে যদি হাত অথবা পা ভেঙে যায়, সেটা যদি প্লাস্টারে রাখে, প্লাস্টার খুলে যাওয়ার পরে দেখবা যে মুভমেন্ট সহজে করতে পারে না। হয়েছে না এরকম? হয়েছে কিনা? জি স্যার। এমন বিষয়টা যে আসলে এমন না যে তার এই জায়গায় কোনো সমস্যা, বিষয়টা হচ্ছে তার ব্রেন তাকে বলে তুমি সোজা করতে পারবে না, তো তুমি ভাঁজ করতে পারবে না। তার ব্রেন তাকে এই সিগন্যালটা, একটা ফলস একটা সিগন্যাল দেয়, যেটা সে সত্য বলে মনে করে। এই সমস্যাটাকে আমরা বলি জয়েন্ট স্টিফনেস। দেখবা পেশেন্টকে যদি তুমি অন্যদিকে তাকাতে বললো, তারপর তুমি মুভমেন্ট করাও, ঠিকই মুভমেন্ট হচ্ছে, বাট পেশেন্ট যতক্ষণ দেখতেছে সে তোমাকে মুভমেন্ট করতে দিবে না। আবার কখনো কখনো কি হয়, জয়েন্টটা শক্ত হয়ে লেগে যায়, এটাকে আমরা জয়েন্ট স্টিফনেস বলি। এটা আস্তে আস্তে ঠিক হয়, প্লাস্টারের পর এটা বেশি হয়। সো জয়েন্ট স্টিফনেস তোমরা বুঝতে পারছো যে লং টাইম যদি ইনঅ্যাক্টিভ থাকে অথবা বেশি অ্যাক্টিভ থাকে, পরবর্তীতে মুভমেন্ট করার জন্য আমাদের যে আনইজিনেস লাগে, এটাকে আমরা বলি জয়েন্ট স্টিফনেস। আমি কি বেশি কথা বলে ফেললাম? কারণ প্রবলেম হয়েছে জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্ট হচ্ছে স্কার ফরমেশন। স্কার ফরমেশন, স্কার কি জিনিস? কালেকশন অফ কোলাজেন ফাইবার ডিউরিং টিস্যু হিলিং এন্ড রিপেয়ার স্টেজ। আচ্ছা, স্কার আরো সহজে তোমাদের বুঝাই। দেখবা তোমার যদি বড় কোনো কাটা থাকে, মানে তুমি পড়ে গেছো, অথবা কাটা হচ্ছে তোমার শরীরে যদি কোনো সেলাই থাকে, তোমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, সেলাই দেওয়া লাগছে, দেখবা সেলাই করার পরে ওই জায়গাটার চামড়া কিন্তু মোটা হয়ে যায়, তাই না? খেয়াল করেছো কি? জি স্যার। জি জি স্যার। এই জিনিসটাকে আমরা বলি স্কার। স্কার যদি খুব বেশি পুরাতন হয় ঠিক করা যায় না, বাট রিসেন্ট নতুন স্কার যদি হয়, সেটাকে হিট দিয়ে থেরাপি দিয়ে আস্তে আস্তে ঠিক করা যায়। আবার দেখবা কখনো কখনো পুড়ে গেলে, বার্ন রোগী যারা, যখন ঠিক হয় দেখবা শরীরের উপর এরকম স্কার করে। আরেকটা সহজ উদাহরণ বলি, তোমাদের ঘাসও গলা দেখবা উপর একটা চটার মতো উঠে, দেখছো কিনা? শক্ত কিছু একটা জিনিস থাকে, জি স্যার। এটাকে আমরা বলবো স্কার। এটা বেশি মোটা হয়ে গেলে সমস্যা, পাতলা থাকে ওকে। তো বেশি পরিমাণ স্কার ফরমেশন হলে আমরা কি করব? হিট দিব। আর সবার শেষে আছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন নিয়ে আমরা ডিটেইল শিখবো। সহজে বলি, ইনফ্লামেশন কি? ইনফ্লামেশনকে আমরা বলি প্রদাহ। সহজ ভাষায় বললে ইনফ্লামেশন কি? জাস্ট এ মোমেন্ট। প্রদাহ। স্যার একটু ফোন দিয়েছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ, নোট করলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার লাইব্রেরিতে ক্লাস নিচ্ছি স্যার, এই কিছুক্ষণের মধ্যে। কেন স্যার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ক্লাস শেষ করে আসতেছি।
আমাদের স্যার ফোন দিয়েছিল, সরি নমস্কার, ফোন রিসিভ করা যদি উচিত না। আচ্ছা কন্টিনিউ করি। ইনফ্লামেশন কি? বডি ডিফেন্স মেকানিজম, যেটা আমাদের বডিকে রিপেয়ারের জন্য রেডি করে। আপাতত ডেফিনেশন এতটুকু ইনাফ। আমরা ইনফ্লামেশন সম্পর্কে আরো জিনিস জানবো, আইটিস সম্পর্কে আরো জানবো, রোগের নাম আমরা শিখবো অনেকগুলো। আমরা অনেকগুলো রোগের নাম ফার্স্ট ইয়ারে শিখে যাব, কোথায় হয়, কিরকম জিনিস হয়, এগুলো পরে শেখাবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা আমাদের কোর্স কন্টেন্ট কমপ্লিট হওয়ার পর শেখাবো। বাট আমরা যেটা শিখবো, আমরা প্রচুর রোগের নাম শিখবো, এটা আমাদের ভোকাবুলারিটাকে অনেক বাড়াবে। মানে আমার সেম এজের ব্যাচমেটের যদি মেডিকেল স্টুডেন্ট হয়, তাদের চাইতে আমাদের কি জানতে হবে, এই বিষয় সম্পর্কে স্পেসিফিক জানতে হবে। আচ্ছা এবার এই জিনিসটা আমরা এই ক্লাসে শিখে রাখি, ক্লাস শেষ করে দেওয়া ভালো। এই জিনিসটা পরে শেষ। আমরা যদি দেখো কি লেখা আছে, ইফ উই অ্যাপ্লাই হিট when there is an indication we will get therapeutic effect। কি বুঝলা? কে বুঝাতে পারবা জিনিসটা? স্যার এখানে বলা হয়েছে যে যখন আমরা হচ্ছে কোনো জায়গায় হিট অ্যাপ্লাই করে যে হিট উপকারটা পাবো, সেটার মাধ্যমে আমরা থেরাপিউটিক ইফেক্ট হবে। সেইটা মানে হিট দেওয়ার ফলে হচ্ছে আমাদের বডিতে যে চেঞ্জটা হচ্ছে, যার কারণে সেটা হবে আমাদের জন্য থেরাপিউটিক ইফেক্ট। আচ্ছা তাহলে আমরা প্রশ্নে আসে যে থেরাপিউটিক ইফেক্ট কি জিনিস, একটু ছোট করে বর্ণনা করো দেখি। স্যার কোনো থেরাপি হ্যাঁ গুড গুড, বলো সবাই একসাথে বলে সবারটাই শুনবো, সমস্যা নেই, বলো। কোনো রোগীকে যদি থেরাপির ফলে দেওয়ার ফলে যে হচ্ছে উপকারটা পাবে, সেটাই হবে তার জন্য থেরাপিউটিক ইফেক্ট। এই তোমার ভয়েস গুলোর সুবিধা কি, যার অ্যাক্টিভিটি বেশি, যার গলার জোর বেশি, তারটা আমি শুনতে পারবো, মানে রেসপন্স নোটেড হয়। যাই হোক আমরা কন্টিনিউ করি যে রোগী যে বেনিফিট পাবে সেটাকে আমরা বলি থেরাপিউটিক ইফেক্ট। এবার চলো একটা চার্ট দিয়ে আমরা ইন্ডিকেশন আর থেরাপিউটিক ইফেক্টের সম্পর্ক বুঝতে চেষ্টা করি। হ্যাঁ এই দেখো, এক পাশে আছে হচ্ছে ইন্ডিকেশন, এক পাশে হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। ইন্ডিকেশন যদি হয় পেইন, মানে পেইন হচ্ছে কন্ডিশন, থেরাপিউটিক ইফেক্ট অথবা হিট দেওয়ার কারণে বেনিফিটে আসবে কি রিডিউস পেইন। রিডিউস পেইন মানে হচ্ছে হিট যার কারণে, হিট দেওয়ার আগে ব্যথা ছিল, পেইন ছিল, হিট দেওয়ার পরে পেইন কমে গেছে। আগে যেটা ছিল ইন্ডিকেশন, পরে যেটা আসছে সেটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। পরের পয়েন্ট দেখো, মাসল স্পাজম আমরা বলেছি ইন্ডিকেশন, যদি হিট দেয় মাসল স্পাজমটা কমে যায়, এটা হচ্ছে বেনিফিট, সো এটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট, রাইট? পরের পয়েন্ট দেখো, জয়েন্ট স্টিফনেস, আমরা বলেছি জয়েন্ট মুভমেন্ট করতে খুব সমস্যা, তাকে হিট দিলে কি হয়, জয়েন্ট স্টিফনেসটা কমে যায়। স্টিফনেস কমে গেলে কি হবে, তার রেঞ্জ অফ মোশন মানে মুভমেন্ট বাড়বে, রাইট? পরবর্তী পয়েন্ট দেখো, স্কার ফরমেশন, মানে কি বুঝে, যেটা বললাম তোমার শরীরের মধ্যে স্কার জমা হয় বেশি। ইনক্রিজ কোলাজেন টিস্যু এক্সটেন্সিবিলিটি, তার কোলাজেন টিস্যুর সাইজ বড় হয়। সাইজ বড় হলে কি হবে, স্কারের সাইজ ছোট হয়ে আসবে। কারণ কি, কোলাজেন ফাইবার গুলো যখন জমাট বাঁধা থাকে, এটাকে আমরা বলি স্কার। কোলাজেন ফাইবার যখন লম্বা লম্বি হয়ে যায়, মানে জায়গা প্রশস্ত হয়ে যায়, তখন আমরা বলবো এটাকে এক্সটেন্ডেড। তখন কি হবে, স্কারটা ছোট হয়ে আসবে। সবার শেষে আছে ক্রনিক ইনফ্লামেশন, ডিক্রিজ ইনফ্লামেশন। ক্রনিক কি, অ্যাকিউট কি, এগুলা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। ক্রনিক আমরা জেনে রাখি, ক্রনিক মানে হচ্ছে অনেক দিন যাবত যদি ইনফ্লামেশনটা থাকে, বলি ক্রনিক ইনফ্লামেশন। ইনফ্লামেশন কি জিনিস আমরা ডিটেইল জানবো পরে। বাট এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা যে ইন্ডিকেশন কি, থেরাপিউটিক ইফেক্ট কি? নো স্যার। নো স্যার। নো স্যার। এটা আমরা চাবো এই স্লাইডটা তোমরা কিছুক্ষণ দেখো এবং নিজে নিজে বলার চেষ্টা করো। আর যখনই পড়বা, চেষ্টা করবা তুমি এমন ভাবে পড়ার জন্য যাতে তুমি একজনকে পড়াতে পারো। তুমি পড়াতে পারো মানে হচ্ছে তুমি এই জিনিসটা সম্পর্কে জানো। একটু দেখো, আমি একটু সময় দিব স্লাইডে, আর পরবর্তী স্লাইডে থেরাপিউটিক ইফেক্ট। আজকে পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কি, এনি প্রবলেম? ঠিক আছে, আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। আমরা আমাদের স্ক্রিনে ফিরি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ কোশ্চেন করো অবশ্যই। স্যার অনেক সময় হয় না, ওই যে রগে টান লাগে বলে, যে এক পাশে ঘাড়ের এক পাশে রগে টান লাগলে আরেক পাশে যেতে পায় না। স্যার এই জিনিসটা কি মাসল স্পাজম বা এর সাথে কোনো সম্পর্ক আছে?
না, এটা আসলে স্পাজম না, এটাকে আমরা বলি স্ট্রেইন। ঠিক আছে, স্ট্রেইন দুইটা অর্থ আমরা পড়বো। আমরা স্ক্রিনে একটু শেয়ার করি তোমাদের সাথে। present now, আমরা দুইটা শব্দ আজকে শিখে রাখি, এটা অনেকের সামনে আসবে। স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার স্ট্রেইন আর একটা হচ্ছে স্ট্রেইন। দুইটা শব্দ সম্পর্কে আমরা একটু জানবো। কোনটা কি আমি বলবো না, বাট এটা তোমরা একটু সার্চ করে নিবা, তাহলে কি হবে তোমাদের নিজেদের বিষয় সম্পর্কে জ্ঞান বাড়বে। একটা হচ্ছে স্প্রেইন, একটা হচ্ছে স্ট্রেইন। সহজে বলি, তোমার লিগামেন্টে হয় হচ্ছে স্প্রেইন আর মাসেলে হয় হচ্ছে স্ট্রেইন। দুইটাই হচ্ছে টান খাওয়াকে বলে, বুঝতে পেরেছো? পা মস্কায় না, জি স্যার। গোড়ালি মস্কে গেছে, এটাকে আমরা বলি স্প্রেইন। আর রগে টান লাগে, মাসেলে যে টান লাগে, এটাকে বলি আমরা স্ট্রেইন। বুঝেছো? স্ট্রেইন ছাড়াও আরেকটা ওয়ার্ড আমরা পাবো, এটাকে আমরা বলি হচ্ছে শব্দটা এখন মনে আসতেছে না, শব্দটা এখন মনে আসতেছে না, মনে আসলে অবশ্যই তোমাদের জানাবো। যে হঠাৎ করে কি হয়, মাসালে বলা নেই কাও নাই, রাতে ঘুমিয়ে আসো, হঠাৎ করে দেখবে হচ্ছে তোমার টান দিয়েছে পা, এরকম হয় কি? জি স্যার। জি স্যার। এটা হয় হচ্ছে তোমার ডিহাইড্রেশনের কারণে। কারণ যদি ডিহাইড্রেশন খুব বেশি হয়, তখন হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে রাইজ করে। এখন এমন হয় যে তুমি হাঁটতেছো হাঁটতেছো, হঠাৎ করে তোমার পিঠে কি হলো, একটা টান লাগলো, খুব ব্যথা করতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্ট্রেইন। এই স্ট্রেইন যেহেতু মাসেলে হয়েছে। বুঝতে পেরেছো? একটু আরেকবার বলেন। স্যার আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, আবারও বলি, স্প্রেইন আর স্ট্রেইন দুইটা শব্দ আমরা পাবো। হ্যাঁ, স্ট্রেইন কোথায় হয়, স্ট্রেইন কোথায় হয়, তোমরা একটু খুঁজে নিবে। আমরা বলি একটা হয় মাসেলে, একটা হয় তোমার লিগামেন্টে। লিগামেন্টে হয় স্প্রেইন, মাসেলে হয় স্ট্রেইন। ফুটবল খেলায় যেটা হয় স্ট্রেইন বেশি হয়, ওই যে দেখবা না ফুটবলাররা পায়ের পিছনে হাত দিয়ে বসে পড়ে, দেখছো না? দেখছো কিনা? জি স্যার। হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং এ হয় হচ্ছে স্ট্রেইন। গুড, ভেরি গুড। হ্যামস্ট্রিং, এই মাসেলের নাম আমরা শিখবো অনেকগুলো। হ্যামস্ট্রিং এ হয় হচ্ছে স্ট্রেইন, আর তোমার অ্যাঙ্কেলে হয়, লিগামেন্টে হয় স্ট্রেইন। ঠিক আছে? জি স্যার। আমি বলি কিনা, তুমি এই দুটো সম্পর্কে হচ্ছে একটু গবেষণা করো, দেখবা হচ্ছে তুমি বুঝতে পারবে যে রকে টান খাওয়া জিনিসটা কোনটাকে বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা নরমাল ভাষায় রক কোনটাকে বলি, এটা ডেফিনিশন আবার আলাদা, মানুষ থেকে মানুষ আলাদা। কেউ মাংসের টানকে রকের টান বলে, কেউ লিগামেন্টের টানকে রকের টান বলে, কেউ বলে হচ্ছে তোমার নারী বুড়ির টানকে রকের টান। হ্যাঁ, কে কোনটাকে বলে, আমরা রক শব্দটা ব্যবহার করবো না, বোঝানো ছাড়া, পেশেন্টকে বোঝানো ছাড়া। হ্যাঁ, ওকে স্যার। ওকে। সো এই দুইটা শব্দ সম্পর্কে আমি বলবো, তুমি একটু গবেষণা করো, দেখবা তুমি নিজেই হচ্ছে বের করতে পারছো যে রকেট টান খাও তো পায়ে টান খাও কি জিনিস। ক্লিয়ার? আমি কিন্তু তোমাকে ওয়ে দেখিয়ে দিচ্ছি, ফুল অ্যান্সার বলে দিচ্ছি না, কারণ ফুল অ্যান্সার আমার নিজের ওয়ের মধ্যে ওই ওয়ার্ডটা মনে পড়ছে না যে কি বলে এটাকে। ইনভলিউন্টারি হঠাৎ করে কন্ট্রাকশন করে। ক্লিয়ার? জি স্যার। কেউ কি জানো ওয়ার্ডটাকে কি বলে, হঠাৎ করে যে মাসেলের টান লাগে? মাসেল পুল। মাসেল পুল। মাসেল পুল। আচ্ছা, চলো আমরা গুগলকে জিজ্ঞেস করি কি বলে। Just a moment. আচ্ছা, তোমাদের একটা ক্লাসে আমি দেখাতে চেয়েছিলাম যে না, এখন তোমাদের জন্য জিনিসগুলো অ্যাডভান্স হয়ে যাবে, রিসার্চের কিছু কন্টেন্ট দেখাতে চেয়েছিলাম। ক্র্যাম্প বলি আমরা এটাকে, ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প। শেয়ার দিই আমি স্ক্রিনটা। এই ওয়ার্ডটা আমার একদম মনে পড়ছিল না, এই ওয়ার্ড নিয়েও তোমরা একটু গবেষণা করবা। কিছু না, আমি চলে যাওয়ার পরে জাস্ট গুগল একটু সার্চ দিবা, ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প। ঠিক আছে? রাতের বেলা ঘুমের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্প। এটা অনেক ধরনের ক্র্যাম্প হতে পারে তোমার, না ওগুলা এখন তোমাদের রিকেট না করাই।
ক্র্যাম্প আমরা ডিটেইল ম্যানেজমেন্ট আমরা শিখি, স্পোর্টস ফিজিওথেরাপি একটা সাবজেক্ট আছে আমাদের ওইখানে, তোমাদের মনে হয় বলেছিলাম স্পোর্টস ফিজিওথেরাপি সম্পর্কে, ওই সাবজেক্টে আমরা ক্র্যাম্প সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। ফার্স্ট ইয়ারে আমাদের দরকার নেই, দরকার আছে বাট তোমরা নিজেরা খুঁজে নাও, অফিসিয়ালি আমরা পড়বো হচ্ছে আরো 3 বছর পরে। কেন সেটা আমরা পরে কেন জানবো, আজকে কেন জানবো না? আজকে জানবো না এই কারণে, কারণ আমাদের টপিক শেষ করার পরে যা জানবো বোনাস, বাকি জিনিসের জাহাজ টপিকে ফেরত আসতে হবে এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, তাই না? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি তোমাদের ওয়ে দেখিয়ে দিলাম কিভাবে সার্চ করবা, খুঁজবা, কি সমস্যা। স্যার ঘাড়ে যে টান লাগে হঠাৎ করে বা মচ করে যে আওয়াজ হয়, এটা স্যার কেন হয়? এটা কি নিজে করে না হঠাৎ করে হয়ে যায়? যেমন আমি স্যার, ঘাড় অনেক ঘাড় ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে টান লাগে মাঝে মাঝে, যে এক পাশে কিছুক্ষণের জন্য তাকাতে পারি না, তাই না? জি স্যার। এই কন্ডিশনের কথা বলতেছো নাকি বর্ষণ? জি স্যার, এরকম জি স্যার, হ্যাঁ, এরকমই স্যার। এটা স্ট্রেন বাট প্যাথোলজিক্যাল না, এমনি নরমালি হয় আবার নরমালি ঠিক হয়ে যায়, এটাকে আমরা স্ট্রেন বলবো।